সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো সবাই ভালো আছো এবং আমার সাথেই আছো। আজকে খুব বেশি কথা বলবো না, আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়তে যাচ্ছি সেটি হচ্ছে মেন্ডেলবাদ সম্পর্কিত। যে মেন্ডেলবাদ সম্পর্কিত অর্থাৎ মেন্ডেলের যে দুটো সূত্র রয়েছে সেই দুটো সূত্রের একটি সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমার বিশ্বাস যে তোমাদের এটা অনেক বেশি কাজে লাগবে বলে আমি মনে করছি। তাহলে আমরা খুব বেশি কথা বলবো না, তোমরা তোমাদের এই লাইভটাকে শেয়ার করে দিতে পারো। শেয়ার করে দিলে যেটা হবে, সে এই শেয়ার করার সাথে সাথে অনেকে দেখার সুযোগ পাবে। আর তোমরা যারা এই পেজের সাথে যুক্ত আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে আমার এই পেজে, এই গ্রুপে যে ভিডিওগুলো আমি এখন দিচ্ছি সেই ভিডিওগুলো যাতে সবার কাছে পৌঁছে যায়, এই কারণে তোমরা এই গ্রুপে মেম্বার অ্যাড করতে পারো, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমরা জানি যে একটা কঠিন সময় আমরা পার করছি, এই সময় আমরা মোটামুটিভাবে তোমাদের সাথে থেকে একটু পড়াশোনাটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আমরা ক্লাসে চলে আসি। শুরুতেই আমরা কথা বলবো সে মেন্ডেলবাদ। তো তোমরা অলরেডি জেনে ফেলছো একজন বিজ্ঞানীর নাম তোমরা খুবই জানো, সেটা হচ্ছে মেন্ডেল, গ্রেগর ইয়োহান মেন্ডেল। অস্ট্রিয়াবাসী একজন বিজ্ঞানী। তোমরা জানো যে ওই বিজ্ঞানীকে বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে। তা ওই বিজ্ঞানী বংশগতি সম্পর্কিত মেন্ডেলের ধারণা বা তত্ত্বগুলোকে একসাথে মেন্ডেলবাদ বলে। অর্থাৎ ওই বিজ্ঞানী যে তত্ত্ব বা ধারণা দিয়েছিলেন সেই ধারণাগুলোকে একসাথে মেন্ডেলবাদ বলে। তো এটা ছোট একটি প্রশ্ন, এটা তোমাদের জন্য খুব কঠিন হবে না। তো আমরা এর পরের টপিকে চলে আসি, সেটা হচ্ছে যে মেন্ডেলের সূত্র। এখানে আমি একটু কথা বলে রাখি তোমাদেরকে। মেন্ডেল যখন তার গবেষণাগুলোকে প্রকাশ করেছিলেন তখন কিন্তু সূত্র আকারে সে প্রকাশ করেননি। সে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন, বা তার কিছু সিদ্ধান্ত ছিল বা তার কিছু ধারণা ছিল, সেইগুলোকে সে প্রকাশ করেছিলেন। মেন্ডেল কোনো সূত্র বা মতবাদ প্রবর্তন করেননি। পরবর্তীতে একজন মেন্ডেলের খুব কাছের সমর্থক একজন বিজ্ঞানী কার্ল করেন্স এই 1900 সালের পর যে এগুলোকে মৌলিক সূত্র হিসেবে প্রকাশ করেন, যেগুলোকে আমরা এখন বর্তমান সময়ে মেন্ডেলের সূত্র হিসেবে জেনে থাকি। তো আমরা শুরু করি। মেন্ডেলের সূত্র হচ্ছে দুটো, একটা আছে প্রথম সূত্র, একটা আছে দ্বিতীয় সূত্র। তো এই প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র পড়ানোর আগে আমরা আজকে প্রথম সূত্রটি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তার আগে আমরা একটা প্রশ্ন জেনে নেই। তোমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো, আমরা জানি যে সন্তানেরা দেখতে পিতামাতার মতো হয়, আবার সন্তানেরা দেখতে হুবহু পিতামাতার মতো হয় না। তো আমরা জানি আমরা যতটুকু, আমরা পুরোটাই কিন্তু আমরা বাবা মা থেকেই আসি, মানে পিতা এবং মাতা থেকে আমরা এসেছি। অর্থাৎ পিতার যে গ্যামেট, মাতার যে গ্যামেট, সেই গ্যামেট থেকে যে জাইগোটটা তৈরি হয়েছে, অর্থাৎ দুইজনের 50-50 অংশ নিয়ে কিন্তু আমরা এসেছি। কিন্তু তারপরেও আমরা দেখতে কিছুটা পিতামাতার মতো হই, একইভাবে সন্তানেরা কেন হুবহু পিতামাতার মতো দেখতে হয় না? তো এই প্রশ্নের উত্তরটা তোমাদের জানা দরকার, কারণ আমরা যে টপিক পড়ছি সেটির নাম হচ্ছে বংশগতিবিদ্যা। তো বংশগতিবিদ্যা মানে হচ্ছে যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় সেটিকে বলা হয় বংশগতি। আর জীববিজ্ঞানের যে শাখায় এই বংশগতির নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করা হয় সেটিকে বলা হয় বংশগতিবিদ্যা। তাহলে পিতামাতার বৈশিষ্ট্য যখন সন্তানে আসে, কেন সেই বৈশিষ্ট্যগুলো হুবহু পিতামাতার মতো হয় না, এটি আমাদের জানার দরকার আছে। প্রথম কারণ হচ্ছে বংশগত প্রকরণ তৈরি হয়। বংশগত মানে আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা জানি পিতার শুক্রাণু সাথে মাতার ডিম্বাণু, এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে 2n যে জাইগোট, এটি হচ্ছে আমি।
সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে 50% বৈশিষ্ট্য আসবে, এখান থেকে 50% বৈশিষ্ট্য আসবে। তো এই 50% বৈশিষ্ট্য যখন 50-50 যখন এখানে এসে যুক্ত হয়, তখন অবশ্যই সেটি দেখতে একদম আগের মতো হওয়ার কথা না। এই কারণে পিতামাতা থেকে আমরা আলাদা হয়ে থাকি। 2 নাম্বার চলে আসো, ক্রসিং ওভার। কোষ বিভাজন যখন হয়, মিওসিস কোষ বিভাজনের সময় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়। ওই অংশের বিনিময় যখন হয় তখন জিনেরও বিনিময় ঘটে। তা জিনের যদি বিনিময় ঘটে, অর্থাৎ পিতার জিন যখন স্বাভাবিক অবস্থায় পিতার জিনগুলো আরো পরিবর্তন হয়ে যায়, মাতার জিনগুলো আরো পরিবর্তন হয়ে যায়, এবং ওই দুটো জিন যখন জাইগোটে আসে, সেই বৈশিষ্ট্যগুলো আরো বেশি চেঞ্জ হয়ে আমাদের মধ্যে চলে আসে। এই কারণে আমরা কখনোই পিতামাতার মতো দেখতে হই না, হুবহু দেখতে হই না। একইভাবে 3 নম্বর কারণ হচ্ছে মিউটেশন। জীববিজ্ঞানে মিউটেশন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মিউটেশন হচ্ছে হঠাৎ কোনো বংশগতীয় পরিবর্তন, অর্থাৎ আমি যা আছি কোনো কারণে, প্রাকৃতিক কারণে হোক, যে কোনো কারণে হোক, যদি কোনো পরিবর্তন হয়ে যায়, সেই পরিবর্তনটাকে বলা হয় মিউটেশন। অর্থাৎ আকস্মিক বংশগতীয় পরিবর্তনকে বলা হয়ে থাকে মিউটেশন। এই মিউটেশন হওয়ার ফলে কিন্তু জীবের বৈশিষ্ট্যে পরিবর্তন হয়, এবং পরিবর্তন হলে এটি কিন্তু আর ঠিক পিতামাতার মতো হুবহু থাকে না। মূলত এই 3টাই প্রধান কারণ। আর এরপরে যে কারণ আছে সে হচ্ছে পরিবেশগত কারণ। পরিবেশগত কারণ হচ্ছে যে পরিবেশের বিভিন্ন প্রভাবে, বিভিন্ন বিষয়, বিভিন্ন রশ্মি আছে, বিভিন্ন এনভায়রনমেন্টাল পার্থক্য আছে। এই পার্থক্যর কারণে পিতামাতা থেকে সন্তানের যখন বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য সাময়িক পরিবর্তন হতে দেখা যায়। এইবার আমরা মোটামুটি একটু প্রাথমিক আলোচনা শেষ করলাম। এইবার আমরা এটা জানবো যে বংশগতীয় বৈশিষ্ট্য কিভাবে স্থানান্তরিত হয়। পিতামাতা থেকে বংশগতীয় বৈশিষ্ট্য কিভাবে সন্তানে স্থানান্তর ঘটে। আমরা এখনকার টপিক হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য কিভাবে স্থানান্তর ঘটে। তা এটি যদি আমরা মেন্ডেলের আলোকে বলি, তো একটা আমরা আছে মেন্ডেলবাদের আলোকে আমরা ব্যাখ্যা করতে পারি যে মেন্ডেল কিভাবে বলেছিলেন যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে কিভাবে আসবে। তার দুটো সূত্র আছে, দুটো নীতি আছে, দুটি ধারণা আছে। ঠিক একইভাবে মেন্ডেলবাদের ব্যতিক্রম, এই মেন্ডেলবাদের আবার ব্যতিক্রমী ঘটনাগুলো কিন্তু পৃথিবীতে রয়ে গেছে। তাহলে পিতামাতার বৈশিষ্ট্য কিভাবে আসে আমরা একটু মেন্ডেলবাদের আলোকে জানার চেষ্টা করব। একইভাবে মেন্ডেলবাদের ব্যতিক্রমী কিভাবে আসে, অর্থাৎ বাবা এরকম ছিল, মা এরকম হয়েছে, বাবা লম্বা মা লম্বা, বাবা লম্বা মা লম্বা, সন্তান কিন্তু লম্বা নয়, বাবা ফর্সা মা ফর্সা, সন্তান কিন্তু কালো হয়েছে কেন? এই প্রশ্নগুলোর উত্তর আমরা মেন্ডেলবাদে পাবো। একইভাবে যে ব্যতিক্রমী ঘটনাগুলো আছে, সেই ব্যতিক্রমগুলো আমরা জানতে পারবো। তো যাই হোক, তোমরা আমার লেখা কথাবার্তাগুলো শুনতে পাচ্ছ কিনা একটু খেয়াল করো। তো যাই হোক, আমরা মেন্ডেলবাদের আলোকে ব্যাখ্যা করব, একইভাবে মেন্ডেলবাদের ব্যতিক্রমী আলোকে ব্যাখ্যা করব। এইবার আমরা চলে যাব হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। যেহেতু মেন্ডেলবাদের আলোকে, তো আমরা জানি যে মেন্ডেলবাদ মানেই হচ্ছে মেন্ডেল যে দুটো ধারণা দিয়েছিলেন পরবর্তীতে সূত্র আকারে প্রতিষ্ঠিত হয়, সেই সূত্র আমরা শুরু করব মেন্ডেলের প্রথম সূত্র। তো তোমরা সবাই একটু লিখে নাও, সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রে আমরা বলবো, লিখবো, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও সাথে। সেটা হচ্ছে যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর মানে এখানে জিন, ফ্যাক্টরগুলি
মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর হতে পৃথক হয়ে যায়। তোমরা একটু সূত্রটা লিখে ফেলো, আমি তারপরে আলোচনায় ফিরে আসি। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলি মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর হতে পৃথক হয়ে যায়। তো মেন্ডেল বলছে যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো প্রথম সূত্রে বলছে যে এইভাবে যায়। কিরকম? সংকর জীব, আমি তোমাদেরকে কথাগুলো ভেঙে ভেঙে বুঝাচ্ছি। সংকর জীব দুটি ভিন্ন ধর্মী, দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সাথে ক্রস করার ফলে যে জীবটি পাওয়া যায় সেটিকে বলা হয় সংকর জীব। বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর, মেন্ডেলিজমে সবসময় দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্যকে বিবেচনায় নেওয়া হয়। আমরা জানি যে মনে করো একটা কাণ্ডের দৈর্ঘ্য, তো কাণ্ডের দৈর্ঘ্য একটি লম্বা হতে পারে, সাথে খাটো হতে পারে। তো আমরা জানি যে পিতা থেকে একটি বৈশিষ্ট্য আসে, আবার মাতা থেকে একটি বৈশিষ্ট্য আসে। এই যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এই মেন্ডেলের সূত্রে সবসময় এই বিপরীত বৈশিষ্ট্যের কথা বলা হয়। এই বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, এই লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিনগুলো আছে সেগুলো মিশ্রিত বা পরিবর্তিত হয় না। এইটুকানিকে আমরা একটা পার্ট হিসেবে নিব, মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, এইটুকানিকে আমরা একটা ভাগে ভাগ করব এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর হতে পৃথক হয়ে যায়। এবং আমরা দেখব যে জনন কোষ সৃষ্টির সময় সেই বৈশিষ্ট্যগুলো পরস্পর হতে কিভাবে পৃথক হয়ে যায়। তা তোমরা এই সূত্রটাকে দুই ভাগে ভাগ করে নিবে। সূত্রটাতে কি বলতে চেয়েছে? সূত্রটাতে বলতে চেয়েছে যে পিতামাতার বৈশিষ্ট্য কিভাবে সন্তানে স্থানান্তরিত হয় সেটা বলছে। সেটা কিভাবে হয় বলছে যে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, এটি একটা পার্ট। মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, আমরা দেখব একটু পরে সূত্রটা যখন ব্যাখ্যা করব কিভাবে পাশাপাশি অবস্থান করে। এবং আমরা এটাও দেখব জনন কোষ সৃষ্টির সময় পরস্পর হতে কিভাবে পৃথক হয়ে যায়। তো আমরা এই মেন্ডেলের প্রথম সূত্র পড়লাম, এরপরে আমরা সূত্রটা একটু জেনে নিলাম। এরপরে আমরা পড়ব হচ্ছে যে সূত্রের নাম। প্রথম সূত্রের বিভিন্ন নাম। তা আমাদের এটা জানার দরকার আছে। প্রথম সূত্রকে বলা হয়ে থাকে পৃথকীকরণ সূত্র। পৃথকীকরণ সূত্র, ল অফ সেগ্রিগেশন, ইংরেজিতে বলা হয় ল অফ সেগ্রিগেশন। পৃথকীকরণ সূত্র এটিকে বলা হয়ে থাকে, এটিকে বলা হয়ে থাকে একক সংকর ক্রসের সূত্র বা মনোহাইব্রিড ক্রসের সূত্র। এটি মনোহাইব্রিড ক্রসের সূত্র বলা হয়ে থাকে। আর 3 নম্বরে এটিকে জনন কোষ শুদ্ধতার সূত্র বলা হয়ে থাকে। তো কেন এগুলো বলা হয়ে থাকে, এই নাম তিনটা খুব জানতে হবে। পৃথকীকরণ সূত্র, এই সূত্রে পৃথকীকরণ কিভাবে হয় বৈশিষ্ট্যগুলো, এইটাতে মনোহাইব্রিড ক্রসের সূত্র। এটির উত্তর আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে এই ক্রসে একটি মাত্র বৈশিষ্ট্যকে বিবেচনায় নিয়ে ক্রস করা হয় বলে এটিকে বলা হয় মনোহাইব্রিড ক্রসের সূত্র। আর জনন কোষ শুদ্ধতার সূত্র হচ্ছে যে এই সূত্রে যে দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কখনো মিশ্রিত হয় না। কেমন? যেরকম লম্বা এবং খাটো
দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এই বিপরীতধর্মী বৈশিষ্ট্য দুটো মিশ্রিত হয়ে মাঝামাঝি কোনো ক্যারেক্টার আসবে না, অর্থাৎ তারা লম্বাটাও আলাদা থাকবে, খাটোটাও আলাদা থাকবে। যাই হোক, আমরা এইবার এখানে কয়েকটা উদাহরণ দিয়ে এই সূত্রটি ব্যাখ্যা করব। তো তোমরা এই উদাহরণগুলো যদি লিখে রাখো তাহলে সুবিধা হবে। যেরকম বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ খাটো, মটরশুঁটি গাছের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবে তোমরা। মটরশুঁটি আমরা একটু বলে রাখি, মেন্ডেল যখন গবেষণা করছে, এই মটরশুঁটির বৈজ্ঞানিক নাম হচ্ছে পিজাম স্যাটিভাম বা স্যাটাইভাম, যেটাই বলো। এই উদ্ভিদ নিয়ে মেন্ডেল বিস্তারিত গবেষণা করেছিলেন। ফলে একটি বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ খাটো মটরশুঁটি গাছের উদাহরণ দিয়ে তোমরা এটি ব্যাখ্যা করতে পারবে। একইভাবে বিশুদ্ধ কালো, বিশুদ্ধ বাদামি গিনিপিগের উদাহরণ দিয়ে তোমরাও উদাহরণটা ব্যাখ্যা করতে পারবে। তো যেটা পরীক্ষায় আসে, একইভাবে আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে বিশুদ্ধ লম্বা ডানা, আবার বিশুদ্ধ ছোট ডানা। এইটা আছে ড্রসোফিলা নামক এক ধরনের মাছি আছে, ফলের মাছি। সেই মাছির দ্বারা আমি কেন এই তিনটা জিনিস তোমাদেরকে তুলে ধরলাম, কারণ পরীক্ষার সময় যে কোনো উদাহরণ দিয়ে আসতে পারে। এই কারণে এগুলো তোমাকে আলাদা করে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে একটি বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ খাটো উদাহরণ দিয়ে আমরা এটি ব্যাখ্যা করব। একইভাবে বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ বাদামি উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা করা যায়। একইভাবে বিশুদ্ধ লম্বা ডানা বিশিষ্ট ড্রসোফিলা, ড্রসো বানানটা একটু ঠিক করে নাও, ড্রসোফিলা, ড্রসোফিলার উদাহরণ দিয়েই ব্যাখ্যা করা যায়। এখন আমরা শুরু করব মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা। তা আমরা শুরু করি। তোমরা লেখো এই উদাহরণটা, তোমরা একটু খাতায় লিখে ফেলো যে একটি বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ খাটো মটরশুঁটি গাছের মধ্যে সংকরায়ন পরীক্ষা দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি ব্যাখ্যা করা হলো। আবারও আমি বলছি, তোমরা লিখে নাও যে একটি বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ খাটো কাণ্ড বিশিষ্ট মটরশুঁটি গাছের মধ্যে সংকরায়ন পরীক্ষা দ্বারা বা ক্রসের ফলাফল দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি ব্যাখ্যা করা হলো। তা আমরা ধরে নেই, ধরা যাক, প্রথমে লিখি ধরা যাক, আমরা একটু রাফ করে নিই। সেটা হচ্ছে লম্বা, তার সাথে হচ্ছে খাটো। তো তোমরা নিশ্চয়ই জানো যে একটি বৈশিষ্ট্যের জন্য দুটি জিন দায়ী। এখানে লম্বা যেহেতু বিশুদ্ধ লম্বা, সেহেতু লম্বা ইংরেজি হচ্ছে টি, টল, আর টল থেকে টি টি আমরা দুটো লেটার নিলাম। একইভাবে খাটো হচ্ছে স্মল লেটার দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে আমরা ধরা যাক টি ইকুয়াল টু লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। একইভাবে টি টি ইকুয়াল টু লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের জিনোটাইপ। নিশ্চয়ই খাটোটা আমরা জানি যে স্মল টি ইকুয়াল টু খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। আর ঠিক এই খাটো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের জিনোটাইপ হবে টি টি ইকুয়াল টু খাটো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের জিনোটাইপ। আর আমরা লিখবো এখানে F1 ইকুয়াল টু প্রথম বংশধর
F2 ইকুয়াল টু দ্বিতীয় বংশধর। শুরুতে আমাদের যে কোনো বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে যে যে কোনো বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে যদি মেন্ডেলের সূত্র তোমাকে ব্যাখ্যা করতে বলা হয় তাহলে তুমি শুরুতেই যে বৈশিষ্ট্যগুলো বিবেচনায় নেওয়া হয়েছে সেটি ধরে নিবে। এখানে আমরা টি ইকুয়াল টু লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, টি ইকুয়াল টু লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের জিনোটাইপ, স্মল টি ইকুয়াল টু খাটো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের জন্য দায়ী জিন, খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, আর টি হচ্ছে খাটো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের জিনোটাইপ। আর আমরা পড়েছিলাম যে F1 F2 যে বংশধর সৃষ্টি হবে, F1 কে বলা হয় প্রথম বংশধর ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, আর F2 কে বলা হয় সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। তা এখন এতটুকু লেখা শেষ, আমরা মূল ক্রসে ফিরে যাব। সেই ক্রসটা তোমরা একটু তুলে নাও। সেটা হচ্ছে যে আমরা প্রথমে ক্রস করার সময় কোনটাকে আমরা প্যারেন্টাল জনু নিয়েছি সেটা আমরা শুরুতে লিখে ফেলি। আমরা প্রথমে হচ্ছে নিব হচ্ছে পিতামাতা, পিতামাতা আমরা লিখব হচ্ছে পি অন। পিতামাতার ফিনোটাইপ কেমন নিছি, ফিনোটাইপ আমরা নিয়েছি, একটা ফিনোটাইপ নিয়েছি হচ্ছে বিশুদ্ধ লম্বা, তার সাথে আরেকটা ফিনোটাইপ নিয়েছি বিশুদ্ধ খাটো। মেন্ডেল বাদে সব সময় এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের কথা বলা হয়ে থাকে। এইবার এখানে যে আমার বিশুদ্ধ কথা লিখতে হবে, এটাকে একটাকে আমার পুরুষের চিহ্ন দিতে হবে, একটাকে স্ত্রীর সিম্বল দিতে হবে। অর্থাৎ এই উদ্ভিদটাকে পুরুষ এবং এই উদ্ভিদটাকে স্ত্রী হিসেবে আমরা গ্রহণ করলাম। এই ফিনোটাইপ যদি এটা হয় তাহলে জিনোটাইপ কি হবে তোমরা একটু দেখে নাও। জিনোটাইপ হবে, আমরা জানি লম্বা হচ্ছে টি, আমরা জিনোটাইপ নিয়েছিলাম, খাটো টি হচ্ছে স্মল টি। এখানে একটু বলে রাখি, মেন্ডেলের সূত্র যখনই তোমরা ব্যাখ্যা করবে তখন এই প্রকট বৈশিষ্ট্য যে লেটার দিয়ে তোমরা প্রকাশ করবে ঠিক তার স্মল লেটার দিয়ে প্রকাশ করবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা। আর এই মেন্ডেলের বাদে সম্পর্কিত যে টার্মসগুলো আছে সেই টার্মসগুলো আমি পূর্বের ক্লাসগুলোতে ভিডিও করে দিয়েছি, তোমরা ওখান থেকে বারবার দেখে নিবে, দেখে নিলে তোমাদের জন্য এটা সুবিধা হয়ে যাবে। যাই হোক, জিনোটাইপ হচ্ছে এটা। এইবার হচ্ছে গ্যামেট। এখন আমরা জানি যে মিওসিস প্রক্রিয়ায় যখন গ্যামেট সৃষ্টি হয় একটা উদ্ভিদ থেকে একটা কোষ থেকে একটা সেল থেকে 4টা গ্যামেট তৈরি হয়। তো এখানে যদি আমরা 4টা গ্যামেট উল্লেখ করি, যেহেতু এই জিনোটাইপের অর্ধেকটা সংখ্যা হবে লেটার হবে হচ্ছে গ্যামেট, সেহেতু এখানে টি হবে, এখানে হবে স্মল টি। তা এই টি যেহেতু 4টা একই রকম সেহেতু একটা বসালেও চলবে। এইবার আমরা প্রথম বংশধর F1 জনু আমরা বের করলাম। F1 জনুর জিনোটাইপ হবে হচ্ছে টি স্মল টি এবং ফিনোটাইপ হবে প্রশ্ন হচ্ছে এখানে লম্বা হবে না খাটো হবে। তাহলে আমাদের সূত্রে যে অর্ধেকটুকুনি জায়গা আমরা বলেছিলাম সেই অর্ধেকটুকুনি জায়গা আমরা আগে একটু বুঝে নেই। আমরা বলেছিলাম সংকর জীব, একটি লম্বা একটি খাটো। এই লম্বা এবং খাটো উদ্ভিদের সংকরায়নের ফলে আমরা যে জীবটা পেয়েছি যার জিনোটাইপ এটি হচ্ছে সংকর জীবের জিনোটাইপ। এখন এই সংকর জীবের বৈশিষ্ট্যগুলো কি বলছে, জিনগুলো কি মিশ্রিত হয় না। দেখো এখানে লম্বা বৈশিষ্ট্যের জন্য জিনও আছে, এখানে খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনও আছে, একটা করে এলিল আছে। তো এই একটা করে এলিল আছে, কিন্তু এখানে মেন্ডেলের নিয়মে বলা হচ্ছে যে এই জিনগুলো পাশাপাশি থাকবে। এখানে আমরা দেখেছি এই জিনগুলো পাশাপাশি আছে, মিশ্রিত হয়নি। তাহলে আমরা কিভাবে বুঝবো মিশ্রিত হয়নি? মিশ্রিত যদি না হয় তাহলে হয় লম্বা না হলে খাটো পাবো। যেহেতু এখানে প্রকট বৈশিষ্ট্য লম্বা সেহেতু এখানে লম্বা বৈশিষ্ট্য পাবো। অর্থাৎ মেন্ডেলবাদের প্রথম সূত্রে বলা হচ্ছে বৈশিষ্ট্য যখন পিতামাতা থেকে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হবে তো জিনগুলো মিশ্রিত হবে না, পাশাপাশি অবস্থান করবে। দেখো পাশাপাশি অবস্থান করছে, তাহলে সূত্রের অর্ধেকটুকু জায়গায় আমরা পূরণ করে ফেললাম। এইবার আমরা স্বপরাগায়ন করতে হবে, সেটা হচ্ছে যে F1 জনুর ক্রস, এটাকে আমরা P2 লিখতে পারি। F1 জনুর ক্রস, F1 জনুর ক্রসে আমরা লিখব হচ্ছে ফিনোটাইপ। আচ্ছা, ফিনোটাইপ যখন লিখব
তো তোমাদেরকে বলি এখানে লিখতে হবে সকল উদ্ভিদ সংকর। তোমরা একটু খেয়াল করো যে এটি হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটি হচ্ছে মিশ্রিত লম্বা বা সংকর লম্বা। অর্থাৎ এখানে লম্বা বৈশিষ্ট্য এবং খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন মিলে লম্বা হয়েছে, এবং যেহেতু প্রকট বৈশিষ্ট্যের জন্য জিন একটা থাকলে তারই বৈশিষ্ট্য প্রকাশ পায়, এখানে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। ফলে এখানে লিখবো আমরা সংকর লম্বা, এখানেও আমরা লিখবো সংকর লম্বা। এখানে আমরা সিম্বল দিব, এখানে পিতার সিম্বল, এখানে মাতার সিম্বল আমরা দিলাম। এইবার এ ফিনোটাইপ আমরা লিখলাম। এইবারের জিনোটাইপ কেমন হবে? তো জিনোটাইপটা আমরা জানা আছে, এই জিনোটাইপটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এখানেও ক্যাপিটাল টি এবং স্মল টি। এর গ্যামেট কি হবে? গ্যামেট হবে এখান থেকে অর্ধেক করলে একটা টি, একই সাথে আরেকটা টি, চারটা গ্যামেট একই রকম, দুটো একই রকম হবে, দুটো ভিন্ন রকম হবে। তা আমরা দুটো বসালেই চলবে, এখানেও ক্যাপিটাল টি, এখানে হচ্ছে স্মল টি। এটা আমরা গ্যামেট বসালাম। এরপরে আমরা চলে যাব F2 জুন, দ্বিতীয় বংশধর আমরা বের করতে যাচ্ছি। দ্বিতীয় বংশধর বের করার ক্ষেত্রে একটি ছক তোমাদের আঁকতে হয়। তোমরা এই পর্যন্ত লেখার পরে আমরা এই পাশে ছোট করে আমি ছকটা তোমাদের তুলে ধরছি। সে ছকটা হচ্ছে এরকম, ছকটা হচ্ছে এরকম, এটিকে বলা হয় চেকার বোর্ড। তো চেকার বোর্ডে যেটা করতে হয় উপরের থেকে নিচের দিকে দাগ টানতে হবে, টেনে একদিকে পুরুষের সিম্বল একদিকে স্ত্রীর সিম্বল দিতে হবে। এখানে একদিকে টি, একটি গ্যামেট পুরুষের গ্যামেট বসালাম, একদিকে আমরা স্ত্রীর গ্যামেট বসালাম। আমরা যখন এটা গুণ করব তখন এই টি আর টি মিলে হবে একটা জিনোটাইপ টিটি, এই টি মিলে হবে একটা জিনোটাইপ টিটি, এই টি আর এই টি মিলে একটা জিনোটাইপ টিটি, এবং এটা আর এটা মিলে দুটো স্মল টি। এরপরে আমরা দেখব যে ফিনোটাইপটা কেমন হয়। আমরা জানি এটি হচ্ছে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা। এটা হবে সংকর লম্বা, এটি হবে সংকর লম্বা, আর এটি হবে বিশুদ্ধ খাটো। তোমরা অবশ্যই এই ফিনোটাইপগুলো এখানে লিখবে। এইবার আমরা যেটা করতে চাই, আমি একটু পাশে একটু জায়গা করে নিচ্ছি, সেই জায়গা করে নিয়ে আমি তোমাদের একটু দেখাই। সেটা হচ্ছে যে এখন লিখতে হবে F2 জিনোটাইপ। তো তোমরা একটু খেয়াল করে দেখো, F2 জিনোটাইপ হচ্ছে এখানে একটা আছে বড় টিটি, দুইটা আছে ক্যাপিটাল স্মল টি, আর একটা আছে স্মল টি ডাবল। তাহলে এর অনুপাতটা হলো জিনোটাইপ, এটা পেলাম। এবার আমরা F2 জিনোটাইপিক অনুপাত পাবো এর জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। একইভাবে আমরা এরপরে আমরা চলে যাব F2 ফিনোটাইপ আমরা লিখব। F2 ফিনোটাইপ হচ্ছে এখানে লাল পেয়েছি আমরা তিনটি, লাল না, লম্বা পেয়েছি আমরা তিনটি, খাটো পেয়েছি আমরা একটি। অর্থাৎ F2 ফিনোটাইপিক অনুপাত = 3:1। তো আমরা সূত্রের পরবর্তী অংশে আমরা চলে আসছি। আমরা সূত্রে বলেছিলাম যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত হয় না, পাশাপাশি অবস্থান হয়। এখানে আমরা দেখেছি বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হয় না, পাশাপাশি অবস্থান করেছে, পরবর্তী সময় পৃথক হয়ে যায়। দেখো তাহলে আমরা কোথায় দেখলাম যে বৈশিষ্ট্যগুলো পৃথক হয়ে গেছে। যেমন আমি একটু খেয়াল করো যে এখানে লম্বা এবং খাটো, তোমরা একটু খেয়াল করে দেখো লম্বা এবং খাটো বৈশিষ্ট্য দুটো কিন্তু পরস্পর আলাদা হয়ে গেছে। অর্থাৎ 3:1 অনুপাতে লম্বা খাটো হয়েছে। তার ভিতরে এই বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো কিন্তু এখন আলাদা আছে। আর এই জায়গায় জিন দুটো থাকলেও, মানে জিন দুটো পাশাপাশি অবস্থান করলেও বৈশিষ্ট্য কিন্তু তারা মিশ্রিত হয়নি, অর্থাৎ লম্বা রয়েছে। অর্থাৎ আমরা এই তিনটা বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হয় নাই বলে এই তিনটা আমরা লম্বা পেয়েছি এবং একটা খাটো পেয়েছি, এবং একইভাবে পরস্পর হতে পৃথকও আছে, অর্থাৎ 3
1:1 অনুপাতে লম্বা এবং খাটো আমরা পেয়েছি। এখন এটা দিয়ে আমরা কি বুঝবো? আমরা যদি কখনো কখনো দেখি যে পিতা লম্বা মাতা লম্বা সন্তান খাটো হয়েছে, তখন আমাদের বুঝে নিতে হবে যে এইটা F2 জেনারেশনের এই অনুপাতটা আগে চলে আসছে, এই কারণে বৈশিষ্ট্যগুলো এরকমভাবে প্রকাশ পেয়েছে। এই হচ্ছে মেন্ডেলের সূত্র। তো আমরা খুব খেয়াল করব যে মেন্ডেলের এই সূত্রটি ব্যাখ্যা করার সময় যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করছে এবং পরবর্তী সময়ে এই বৈশিষ্ট্যগুলো লম্বা এবং খাটো পরস্পর হতে আলাদা হয়ে গেছে। এই ছিল আমার মেন্ডেলের প্রথম সূত্র। আমাদের প্রথম সূত্র আমরা শেষ করেছি। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়াবো। তারপরে আমরা মেন্ডেলের ব্যতিক্রমী সূত্রগুলো যেগুলো আছে বা ব্যতিক্রমী ধারণা যেগুলো আছে সেগুলো পড়াবো। তোমরা নিশ্চয়ই সাথে থাকবে। আমার এই ফেসবুক গ্রুপে এই ভিডিওটা আপলোড করা থাকবে, তোমরা পরবর্তী সময়ে এটি দেখে নিতে পারবে। এই কারণে আমি আসলে এই ক্লাসটা এখানে নিলাম। এইভাবে আমি সপ্তাহে 1-2 করে ক্লাস নিয়মিতভাবে এখানে নেওয়ার চেষ্টা করব। আমি এখন এই অধ্যায়ের প্রথম সূত্রটি পড়ালাম, এর পরবর্তীতে ধারাবাহিকভাবে বাকি ক্লাসগুলো আমি তোমাদের জন্য আপলোড করব। আশা করি তোমরা ভালো থাকবে। আমি তোমাদের জন্য আমার যে মেসেজটা হলো, সেই মেসেজটা হচ্ছে যে তোমরা সময়টাকে নষ্ট করবে না, তোমরা পড়াশোনায় মনোযোগ দিবে এবং বাসায় যেহেতু এখন অনেক সময় পাচ্ছ, এই সময়টাকে যে কোনোভাবে হোক তুমি কাজে লাগানোর চেষ্টা করবে। আমি মনে করি যে আজকের এই ক্লাস থেকে তোমাদের যদি একটু হলেও উপকার হয়, সেটাতে আমি কৃতজ্ঞ থাকবো। এই আশাবাদ, তোমরা ভালো থাকো, সবাই যে যেখানে আছো সুস্থ থাকো, এটা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।